জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরপরই কিন্তু অরিজিনাল চেহারাটা বের হয়ে এসেছে। যেটা আমরা আগে আশঙ্কা করছিলাম এবং আগে থেকে দাবি করছিলাম যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন তৎকালীন ৮ দল, বর্তমানের 11 দল, আমাদের একটা বড় দাবি ছিল গণভোটটা আগে হতে হবে। কারণ তখনই আমরা এটা চিন্তা করছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো কারণে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করবে। তাদের সামনে একটাই কুরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যে কোনো বিষয় আসবে আপনারা দেখবেন সামনে তারা সংবিধানকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, যদি সংবিধান সব হয় তাহলে জনাব তারেক রহমান এই মুহূর্তে প্রধানমন্ত্রী নয়, আপনাদের শেখ হাসিনাকে এই প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে এই নির্বাচনও অবৈধ, অন্তর্বর্তী সরকারও অবৈধ, আমরা যা করেছি সবই অবৈধ। তো সেই জায়গাটার থেকে বিএনপি নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখনো সময় আছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আপনাদের সকল দলের সাথে একমত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় আছে সেটার জন্য এখন থেকেই কার্যক্রম শুরু করতে হবে। আর আরেকটা বিষয় বলে শেষ করে দেই, এখানে আমার শ্রদ্ধেয় আরেক নেতা ফরিদুজ্জামান ফরহাদ আছে, উনি মন খারাপ করবে কিনা আমি জানি না, আমি তো স্পষ্টভাষী মানুষ। এই যে জনাব তারেক রহমান আমাদেরকে ওই আমলে বলতেন স্কাইপিতে মিটিং করে, সবাইকে মিলে জাতীয় সরকার করব, মনে আছে তো নাকি? 62-64 দল মিলে, সবাই মিলে নাকি জাতীয় সরকার হবে। 62-64 দরকার নাই, আপনার সাথে যারা শেষ পর্যন্ত ছিল, ইরান ভাই তো থাকতে পারে নাই, রাশেদ প্রধানকে তো আপনারা রাখতে পারেন নাই, ফরিদুজ্জামান ফরহাদ সুদ্ধা যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা কদ্দূর কি হলো? আর কত মিথ্যা কথা বলবেন জনাব তারেক রহমান? আপনার জাতীয় সরকার তো দেখতে পাচ্ছি না। তো ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলা বলেন, বলে এই যে ফরিদুজ্জামান ফরহাদ, সৈয়দ এহসানুল হুদার মতো জাতীয় নেতাদেরকে 20 টাকার ফর্ম ফিল আপ করে নিজ দল বিলুপ্ত করে যে আপনার দলে ঢুকালেন, ধানের শীষে ভোট করালেন, তারপর যে আর খোঁজ খবর নাই, বাকি যাদের নমিনেশন দিলেন না, সেই জাতীয় সরকারটা কবে হবে? অতএব মিথ্যার ফুলঝুরি নিয়ে লন্ডন থেকে এসে যদি মনে করেন ওই পুরাতন ফ্যাসিস্ট কায়দায় নতুন বাংলাদেশ চালাতে পারবেন, তাহলে আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার কিন্তু যাওয়ার জন্য ভারতও নাই। শেখ হাসিনা তো ভারতে গিয়েছিল, আপনার যাওয়ার জন্য কিন্তু ভারত নাই। রিটার্ন টিকিট রেডি করে তারপরে ফ্যাসিবাদী কায়দা শুরু করবেন, কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখে গিয়েছে, নতুন ফ্যাসিবাদ আর জন্ম হতে দিবে না ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে বিএনপির একজন উচ্চপদস্থ নেতৃত্ব তিনি বললেন যে তারা গণভোটে রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনে অংশগ্রহণটা করতে পারেন সেজন্য। এই বক্তব্যের মধ্য দিয়ে গণভোটের প্রতি বিএনপির দলীয় কমিটমেন্ট, তার নড়বড়ে অবস্থাটাই প্রকাশ পায়। আমরা ফেসিবাদের পতনের আগে পর্যন্ত যারা রাজপথে একসঙ্গে লড়াই করেছি, বিএনপি, জামাত, ছাত্ররা, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারা ফেসিবাদের সময়টাতে নিজেদের স্বকীয়তা ধরে রেখে ফেসিবাদের সঙ্গে বিলীন না হয়ে বরং ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম, সেই রাজনৈতিক দলগুলোই এখন জনগণের কাছে তাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বিএনপি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসা একটা দল, কিন্তু 5 আগস্টের পরে বিএনপি যে ধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছে, বিশেষত 12 তারিখের পরে বিএনপি সরকারকে এমন ভাবে সাজিয়েছে, আপনি দেখেন যেগুলো বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেখানকার নিয়োগের বিষয়টাতে তারা অন্তদলীয় করণ করার দিকে তারা অগ্রসর হয়েছে। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। সেই দলীয়করণের ফাঁদে যাতে আমাদেরকে পড়তে না হয়, এই কারণে কিন্তু জুলাই সনদের মধ্যে আমরা যখন ঐক্যমত্য কমিশনে, তখন এনসিসির একটা প্রস্তাবনা এসেছিল। সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সেই এসেন্সকে ধারণ করে কয়েকটি প্রতিষ্ঠান যেগুলোতে দলীয়ভাবে নিয়োগটা হবে না, নিয়োগটা যারা সংসদে প্রেজেন্টিং
রুলিং পার্টি, অপোজিশন পার্টিস তাদের সমন্বয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা ব্যবস্থাপনার কথা আমরা বললাম। এটা আমাদের জুলাইয়ের সকলের কমিটমেন্ট। যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলি, সে ব্যাপারে কিন্তু বিএনপি সহ সকলেই কিন্তু কমিটমেন্ট দিয়েছে, কিন্তু সেই কমিটমেন্ট কি তারা রক্ষা করতে চাইছে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। সেই অঙ্গীকার যা আমরা জাতির কাছে দিয়েছি, সেই অঙ্গীকার শুধুমাত্র মুখের কথার অঙ্গীকার নয়। জুলাই সনদের যে অঙ্গীকার, সেটা একটা লিখিত, একেবারে সিগনেচার হওয়া একটা ডকুমেন্টেড অঙ্গীকার। সে অঙ্গীকার থেকে যদি কেউ বিচ্যুত হওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ শুধু ভোটের আগে তাদেরকে প্রত্যাখ্যান করতে, ব্যাপারটা এমন নয়, ভোটের পরেও তাদেরকে প্রত্যাখ্যান করার সক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি যে তারা প্রথমে না ভোটের কথা বলেছে, ক্যাম্পেইনগুলো করেছে, ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে ন্যায়ের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাদের বুদ্ধিজীবীরা না কেন সে সম্পর্কে মতামত উৎপাদন করার চেষ্টা করেছে। তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি রংপুরে গিয়ে গণভোটে হ্যাঁ পক্ষে বললেন। আমরা সেটাকে সাধুবাদ জানালাম। কিন্তু এটা যদি কৌশলের অংশ হয়ে থাকে, যে নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁ কথাটা দুই একবার উচ্চারণ করেছে, সেটা জনগণকে ভোটের সময় পর্যন্ত নিবৃত্ত রাখার জন্য, যে জনগণ যেন বিএনপির থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেজন্য তারা শুধুমাত্র জনগণকে প্রতারিত করার জন্য, জনগণকে শান্ত রাখার জন্য তারা গণভোটে হ্যাঁ কথা বলেছে। এটা ভেবে যে আমরা এখন নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁ কথা বলবে শুধুমাত্র ভোটটা পার হওয়ার জন্য, এবং তারপরে তারা তাদের মতো করে যাচ্ছে তাই করবে, এমনটা যদি মনোভাব তাদের থেকে থাকে, তো আমরা তাদেরকে বলবো যে যে জনগণ ভোটের আগে তাদের সিদ্ধান্ত জানানোর সক্ষমতা রাখে, ভোটের পরেও জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর সক্ষমতা রাখে। এই বাংলাদেশটা কিন্তু বন্ধ করে ফেলা হয়েছিল শেখ হাসিনার শাসনামলে। সে বাংলাদেশে জনগণ সেটাকে ভোটের মাধ্যমেই শেখ হাসিনাকে প্রতিহত করতে হয়েছে, নাকি তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করেছে? এটা তো ইতিহাসের শিক্ষা। সেই ইতিহাস থেকে কেন বিএনপির মতো একটা দল তারা শিক্ষা গ্রহণ করবে না, যারা সেই ইতিহাসের অংশ, যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অংশ? তারা কেন ফেসিবাদের যে করাল গ্রাস, সেটা থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য তারা কাজ করবে না? কি বাধা তাদেরকে পেয়ে বসলো? সে প্রশ্নগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো আমরা চাইবো যে আজকের যে প্রতিপাদ্য, যে এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য গণভোটের যে রায়, তার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা, সত্যিকার অর্থেই জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সামনের দিনে সংসদের অধিবেশন বসবে, সে অধিবেশনেই যেন বিএনপির যারা সংসদ সদস্য আছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, সে উদাত্ত আহ্বান তাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।